বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো এটার নাম হলো শক্তি। এটার নাম কি? শক্তি। তো শক্তি নিয়ে আমরা যদি কথা বলতে যাই, সবার প্রথম হলো শক্তি কাকে বলে, এই ব্যাপারটা আছে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কি বলছি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে। তো এখন কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি একটা স্কেলার রাশি। শক্তি একটা কি রাশি? স্কেলার রাশি। কথা বোঝা গেছে? আর শক্তির একক হলো জুল। শক্তির একক কি? জুল। শক্তির একক কি? জুল। এখান থেকে আমরা কি কি মাথায় রাখবো? মাথায় রাখবো যে তোর শক্তি, আমাদের যে শক্তির যে একক যে জুল, এই জুলের ব্যাপারটা এটা হলো এসআই একক। এটার নাম কি বলে? এসআই একক। এটার নাম কি বলে? এসআই। অর্থাৎ এসআই এককে এসআইতে শক্তির একক হলো জুল। এসআইতে শক্তির একক কি? জুল। কথা কি বোঝা গেছে? এখন এসআই এককে যে শক্তির একক জুল, তাহলে আমাদের প্রথম হলো শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক জুল। এখন শক্তির আগের একক ছিল ক্যালোরি। শক্তির আগের একক কি ছিল? ক্যালোরি। বর্তমানে শক্তির একক হলো জুল। এখন ক্যালোরি আর জুলের সাথে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? মাথায় রাখবি তোরা, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। কি বলছি? 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 1 জুল মানে কত? তাহলে 1 জুল মানে হলো 0.24 ক্যালোরি। এখন প্রশ্ন হতে পারে যে ভাই এটা আপনি কেমনে করছেন? ব্যাপারটা কিন্তু এইভাবে একটু থিঙ্ক কর যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু যদি 4.2 জুল হয়, তাহলে আমি 4.2 জুল ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি বলতে পারি না? উল্টাই বলতে পারি কি না? তো উল্টাই বললে আমার কত দরকার? জুল তো দরকার। তাহলে জুল সমান কত হবে? 1 বাই কত? 4.2 কত ক্যালোরি না? এই 4.2 এটা যেটা গুণ সম্পর্ক আছে, এটাই দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে। তো জুল মানে কত? 1 জুলে তো বোঝায়। জুলটা কি বোঝায়? 1 জুল। তাহলে জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। কি বলছি? জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। এটাকে বোঝা যাচ্ছে না? তাহলে এখন দেখ, এই জুল আর ক্যালোরি সম্পর্কটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 জুল সমান হলো 0.24 ক্যালোরি। এইটা, এই যে দুইটা লাইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কথা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, মাথায় একদম সেট করে ফেলতে হবে। ঠিক আছে? এখন এবার আয়, তাইলে আল্লাহর রহমতে তো আমরা এটা বুঝতে পারছি না? এখন আমাদের এখানে শক্তির একটা ব্যাপার আছে, সেটার নাম কি জানোস না? সেটার নাম হলো যে তোর শক্তির নিত্যতা সূত্র। কি বলছি? শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র। তো শক্তির নিত্যতা সূত্র বা এটার আরেকটা নাম হলো শক্তির সংরক্ষণশীলতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। বা আরেকটা জিনিস কি বলছি? শক্তির সংরক্ষণশীলতা গিয়া নীতি বা সূত্র। ঠিক আছে? তো এনার্জি মানে তোর কনজারভেশন থিওরি। ঠিক আছে? এটা বলে আর কি। তো এই ব্যাপারটা কি বলছে জানোস? ও এটা বলতেছে যে শক্তির সৃষ্টিও নাই, বিনাশও নাই। শক্তির কি নাই? শক্তির সৃষ্টি বা বিনাশ। সৃষ্টি বা কি? সৃষ্টি বিনাশ দুইটার একটাও নাই। শক্তি সৃষ্টিও নাই, বিনাশও নাই। শক্তি কি হতে পারে? কেবল এক রূপ হতে অন্য রূপে পরিবর্তিত হইতে পারে। এক রূপ হতে অন্য রূপে পরিবর্তিত হইতে পারে। সেটাকে এরকম ধর, ব্যাপারটা হলো এরকম, তুই বিদ্যুৎ শক্তি দিয়ে একটা লাইট জ্বালাইলি। এই লাইটটা কি তোর বিদ্যুৎ দিচ্ছে না আলো দিচ্ছে? আলো দিচ্ছে। এই লাইটটার গায়ে যদি তুই হাত দস, তাহলে কি তুই আলো পাবি না তাপ পাবি? তাহলে দেখ, বিদ্যুৎ শক্তি পরিণত হলো আলোতে, আবার কিসে? তাপ শক্তিতে। তাহলে আবার তুই ধর কি দিলি? একটা মোটর চালাইলি। তো মোটরটা দিলি, এটা তো বৈদ্যুতিক সুইচের মাধ্যমে মোটরটা চলে। তো মোটরের ভিতরে যে মোটরটা চলতেছে, এই মোটরটা হলো যান্ত্রিক শক্তি। কিন্তু মোটরটা দিয়ে তুই কি করতেছস? তুই কাজ করতেছস, তুই পানি তুলতেছস। মোটরটা কি তোরে কি শুধুই পানি তুলে দিচ্ছে? তোরে সাউন্ড দিচ্ছে না, আওয়াজ দিচ্ছে না? তাহলে এখানে এই যে পানি যে তুলে দিচ্ছে, এটাও কি একটা, এটা যান্ত্রিক শক্তির মাধ্যমে কাজটা করে দিচ্ছে। কিন্তু এই বৈদ্যুতিক শক্তি শুধু যান্ত্রিক শক্তিতে পরিণত হয় নাই, এটা শব্দ শক্তিতে পরিণত হয়েছে। কথা কি বোঝা গেছে? আর এটা শুধু শব্দ শক্তিতে এটা থেমে যায় নাই, মোটর এটা গরম হইতো না, তাহলে এটা কি তাপ শক্তিতেও পরিণত হইতেছে। কথা কি বোঝা গেছে? এখন মোটর ইয়ে যদি যতদিন যাবো, দিন যেতে যেতে মোটর ইয়ে কি হবো? মোটর ইয়ে দেখবি যে কর্মক্ষমতা কমে যাবো, কিন্তু সাউন্ড আরো বাড়ি যাবো। ঠিক আছে? তাইলে মোটরের কিন্তু শক্তি কিন্তু কোনোভাবে নষ্ট হয় না, হয়তো সাউন্ডে সেটা কি হয়ে গেছে? কনভার্ট হয়ে গেছে। আবার মোটরে গরম হয়ে যাবো, তাইলে মোটরটা কি হয়? হিটে কনভার্ট হয়ে গেছে শক্তিটা, কিন্তু শক্তির কোনো সৃষ্টি হয় নাই, বিনাশ হয় নাই। কথা কি ক্লিয়ার? তাহলে এক রূপ অন্য রূপে পরিবর্তিত হয়েছে, নিয়ম তো ক্লিয়ার। এরপর কি বলছে? মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। অর্থাৎ এই মহাবিশ্বের মোট যে শক্তিরা আছে, এই শক্তিরা একদম নির্দিষ্ট এবং কি সেটা অপরিবর্তনীয়। এখন প্রত্যেকটা জীব আছে না, প্রত্যেকটা জীবের ভিতরে কি আছে? শক্তি আছে। এখন মানুষ যখন মারা যায়, তখন শক্তিগুলো কই যায়? এই শক্তিগুলো কনভার্ট হয়ে যায় কিসে? বিভিন্ন যে খনিজ আছে না, এই খনিজে। উদ্ভিদ যখন কি হয়ে যায়? মাটিতে চাপা পড়ে যায়, তখন এগুলো বিভিন্ন কিসে হয়?
খনিজে পরিণত হয়। খনিজ মানে কি, যেমন তার মধ্যে যে তেল পাই, গ্যাস পাই, এই জিনিসগুলোতে বলে কি হয়, কনভার্ট হয়। কথা কি বোঝা গেছে? এটা হলো শক্তির নিত্যতা সূত্র এবং ব্যাখ্যা। ক্লিয়ার? এখন এবার আমরা কিসে যাবো? তাহলে শক্তি তো ক্লিয়ার এটা। এখন আমরা যাবো আমাদের এই নিত্যতা যে নীতি আছে, এই নীতি দিয়ে আমাদের কয়েকটা অঙ্ক হয়, ঠিক আছে? এই অঙ্কটা মূলত গতিশক্তি এবং বিভব শক্তি। কি বলছি? গতিশক্তি এবং বিভব শক্তি। অর্থাৎ আমরা এখানে শক্তির দুইটা রূপ নিয়ে আলোচনা করবো। একটা নাম হলো গতিশক্তি, আর একটা নাম হলো বিভব শক্তি। আরেকটার নাম কি? বিভব শক্তি। এখন গতিশক্তি আর বিভব শক্তি ব্যাপারটা কি বোঝায় এটা আমরা জানতে হবে, ঠিক আছে? গতিশক্তি ও বিভব শক্তি কি বোঝায় এটা আমাদেরকে একটু জানতে হবে। তোরা যদি দেখোস যে গতিশক্তি এবং বিভব শক্তি, আমি যে কথাটা বলতেছি, এই গতিশক্তির নাম হলো মূলত তোর কাইনেটিক এনার্জি। কি বলতেছি? কাইনেটিক এনার্জি। এটা নাম হলো ই কে বা কাইনেটিক এনার্জি। কি বলছি? কাইনেটিক এনার্জি বা ই মানে এনার্জি, কে মানে কাইনেটিক। কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক মানে গতি, আর এনার্জি মানে কি? শক্তি। আর বিভব শক্তি যেটা বলছি এটা নাম হলো ইপি। এটার নাম কি? ইপি। ইপি মানে পটেনশিয়াল, মানে বিভব বা যেটা সম্ভাবনা, যেটা সঞ্চিত, ঠিক আছে? যেটা ভিতরে সঞ্চিত দেখবে এটাই তো সম্ভাবনা, কারণ এটা তো ভবিষ্যতে করতে পারবি। যেটা ভিতরে থাকতো না এটা কি কোনোদিন তুই ভবিষ্যতে ব্যবহার করতে পারবি না। আর এই মানে কি? এনার্জি, পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। কথা কি ক্লিয়ার? আমরা এখন একটা অঙ্ক করবো, অঙ্কটা দেখবো যে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে এবং সেটা নির্দিষ্ট অপরিবর্তনীয়। মোট শক্তিটা সমান দেখবো কিন্তু জাস্ট পরিবর্তন হবো। ব্যাপারটা তো এইভাবে চিন্তা করতে পারোস। সেটা কিরকম? তোর কাছে 100 টাকার নোট আছে, এই 100 টাকার নোটে তুই মাথা রাখবি 100 টাকা পুরাটা তোর কাছে জমা আছে, তাহলে এগুলো তুই ব্যবহার করতে পারবি না। তুই যেভাবে তো ব্যবহার করতে পারবি, এগুলো তুই মনে করবি এগুলো হলো পটেনশিয়াল এনার্জি, এগুলো সঞ্চিত, এটা ব্যবহার করা যাবে। কথা কি ক্লিয়ার? কিন্তু তুই এটা যখন ধর তুই প্রথমে 10 টাকা দিয়ে একটা চিপস কিনলি, তাহলে তোর কাছে আছে 90 টাকা, খরচ করছিস কত টাকা? 10 টাকা। তাহলে 10 টাকা গত হয়ে গেছে না? গত হয়ে গেছে। তো গত হয়ে গেছে মানে গিয়া, গত হয়ে গেলে এটারে বলে গতিশক্তি, ঠিক আছে? যে শক্তিটা গত হয় এটা নাম হলো গতিশক্তি। পরবর্তীতে আমরা টার্মিনোলজিতে যাবো, ব্যাখ্যায় যাবো। আপাতত এটা মাথায় রাখ, যেটা সবসময় জমা থাকবে এটা নাম হলো বিভব শক্তি, যেটা খরচ হয়ে যাবে এটা হলো গতিশক্তি। এখন শক্তিতে আর প্লাস মাইনাস হিসাব নাই, দুইটারে যোগ করলে সবসময় 100 না? 100 দাও। এখন ধর চিপসের পরে ধর তুই কি করলি, তুই ফুচকা খাইলি 30 টাকার, তাহলে 40 টাকা শেষ না? তাহলে আর বাকি রয়েছে কত টাকা? 60 টাকা। তাহলে যোগফল কি 100 রইলো না? রইলো কিনা? একটা নির্দিষ্ট সময় পর কি হয়ে যাবো, সব টাকা যখন শেষ হয়ে যাবো তখন তোর ভিতরে সম্পূর্ণ শক্তি গতিশক্তি, মানে সব গত হয়ে গেছে, কোনো বিভব শক্তি নাই। কিন্তু যোগফল কত? যোগফল কিন্তু সবসময় 100, কারণ তখন প্রথমে 100 টাকা মানে কত আছে? 100, খরচ হয়েছে 0, তাহলে 100 যোগ 0 মানে 100। এরপরে যত খরচ করবো, যত বাকি দেখবো, যোগফল সবসময় কত হইব? 100 হইব না? কথা কি বোঝা গেছে? এই শক্তির ব্যাপারটাকে আমরা ঠিক সেভাবে করবো। এখন এটার আমরা কিভাবে করতেছি তুই দেখ। গতিশক্তি মানে হলো গতির জন্য যে শক্তি, এক কথায় শেষ, গতির জন্য যে শক্তি। এটা কিরকম তুই দেখ, যেমন ধর এই যে আমার ধর এই যে হাতেটা আছে এখানে, ঠিক আছে? এখন এটা ভাবে আছে, এটা যদি এমন যদি লাগে, ঠিক আছে, একটু নাড়াচাড়া করলো, ঠিক না? এখন ধর এটা আসি আমাকে একদম ধাক্কায় দিল, দেখ গতিতে আমার যে হিটটা করছে না? তাইলে এটা হলো কি গতির জন্য যে শক্তি লাভ করছে, তাহলে আমার যে শক্তির কারণে আমার এখানে কি করছে, এটা সরাইছে না? এটা হলো গতিশক্তি। ধর এই যে এটা এভাবে আছে, এবার আমি যদি ফালাই দিই, নিচের দিকে ফালাই দিই, তুই এটা দেখবি যত উপর থেকে তুই কোন একটা জিনিসকে যখন ধর এটা হলো একটা ভূমি, তুই এখান থেকে একটা বস্তুকে যদি নিচে ড্রপ করস, নিচে ফালাই দস, এটা কি হবো? নিচে ফালাই দিলে এটা কি হবে, এখানে নিচে হিট করবে না? হিট করে আবার কি উপরের দিকে উঠবো না? তাইলে এখন উঠবে যে সেটা ব্যাপার না, আমরা এখানে যেটা বলতে চাচ্ছি এই ব্যাপারটা তো কয়েকবার হইতে পারে। সেটা কিরকম? সেটা তুই এভাবে চিন্তা কর যে তাকে যত উপর থেকে ফালাবো নিচে তত পড়ার পর সে মানে তত জোরে পড়বে। যত উপরে থেকে যত উপরে উঠাবো, নিচে নামাইতে গেলে তত সেটা কি হবে? জোরে পড়বে, ঠিক না? ঠিক তো? যেমন এই যে তোর যত উপর থেকে ফালাবো জিনিসটা নিচে পড়ার সময় এটা কি হবে? যত জোরে ভেঙে যাবে না? ব্যাপারটা ধর এই যে ধর একটা পাথর, আইস অন পাথরিয়ে যদি কারো মাথার উপরে এভাবে জাস্ট হালকা একটু করি, কিছু সমস্যা হবো? আর একটু বলতে কোনো সমস্যা হবো? কিন্তু উচ্চতা যত বাড়বো তত আবার কি একটা সময় তার মাথা ফাটে যাবে, ফাটে যাবে না? তাহলে কেন হবে? কারণ তার যখন উপরে তুলতেছি পড়ার সময় তার গতি বেড়ে যাবে, যত উচ্চতা বাড়বে তত গতিটা কি হবে? বেড়ে যাবে। আর বেড়ে গেলে এখানে কি গতিশক্তি বৃদ্ধি পাবো, ঠিক আছে? আর বিভব শক্তি কি? বস্তুর অবস্থানের জন্য যে শক্তি লাভ করে। কি বলছি? বস্তুর অবস্থানের জন্য যে শক্তি লাভ করে।
তো বস্তুর অবস্থানের জন্য কোন শক্তি লাভ করে সেটা কিরকম? বস্তুর অবস্থানের জন্য যে শক্তি তাকে গতিশক্তি। বস্তুর অবস্থানের জন্য যে শক্তি সেটা কি শক্তি? বিভব শক্তি। অবস্থানের জন্য যে শক্তি সেটা বিভব শক্তি, আর গতির জন্য যে শক্তি সেটা গতিশক্তি। ঠিক আছে? তো বিভব শক্তিটা কিরকম? ধর এই যে বস্তুটা, এটা এখন কি ধর এই যে একটা এই যে তুই যদি দেখো একটু উচ্চতা আমি আছে, ঠিক আছে না? এই যে এইভাবে আমি যে ধরছি, দেখ এটা এখানে আছে, এটা এখানে কোনো এইভাবে যদি আমি জিনিসটাকে রাখি, কোনো নাড়াচাড়া আছে? আছে? নিচে পড়বো, কোথাও পড়বো না। তাহলে এটা সম্পূর্ণ কি? এটা একদম জিরো। কিন্তু আমি যখন এটাকে এভাবে একটা উচ্চতা, আমি যখন এটাকে ধরবো, ধীর স্থির রাখবো, ঠিক আছে? এটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে এটা নিচে পড়ে গেছে না? তাহলে কে এটাকে নিচে নামাইলো? মধ্যাকর্ষণ শক্তি তো, মধ্যাকর্ষণ শক্তি না? তো এখন মধ্যাকর্ষণ শক্তি যেটা, তার অবস্থানের জন্যই তো সেই শক্তিটা পাইছে, সে যেখানে পড়ছে। তাহলে যে মুহূর্তে এখানে পড়ছে সেই মুহূর্তে এটা গতিশক্তি, কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা রাখার জন্যই তো সে নিচে পড়ে গতিশক্তিতে পরিণত হয়েছে। তাহলে আমি যদি কোন একটা জিনিসকে কোন একটা উচ্চতায় নিয়ে গিয়ে স্থির রাখি, ছেড়ে দিলে যেটা পরে অন্য একটা শক্তি রূপান্তরিত হইব, তাহলে স্থির থাকা অবস্থায় নির্দিষ্ট একটা উচ্চতায় স্থির থাকা অবস্থায় যে শক্তি লাভ করে, অবস্থানের জন্য শক্তিটা লাভ করছে, এটার নাম হলো বিভব শক্তি। ছেড়ে দিলে এটা সম্পূর্ণ কিসে পরিণত হয়েছে? গতিশক্তিতে। তাইলে এই যে স্থির আছে বিভব শক্তি, ছেড়ে দিছি গতিশক্তি। কথা কি ক্লিয়ার? আমরা এরকম এখন কি করবো, ধর একটা অঙ্ক করবো, সেটা কিরকম দেখ। আমাদের যে বিভব শক্তি, এটার নাম হলো ইপি সমান হলো mgh। ইপি সমান কি? mgh। আমাদের যে কে আছে বিভব শক্তি, এই গতিশক্তির সূত্র হলো হাফ অফ কত? এম ভি স্কয়ার। হাফ অফ কি বলছি? এম ভি স্কয়ার। এই যে ভি স্কয়ার যেটা বলছি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু সাধারণত ইউ স্কয়ার প্লাস 2gh ব্যবহার হয়। কি বলছি? ইউ স্কয়ার প্লাস 2gh। তোদের মাথায় আসতে পারে যে ভাই ইয়ে নাম নে 2gh কে ব্যবহার করলেন, 2s কেন ব্যবহার করলে না? রিমেম্বার, এটা কিন্তু এই যে মানে উচ্চতা নিয়ে কাজ করতেছে। তো উচ্চতা নিয়ে যখন কাজ করে তখন এস এর বদলে এইচ হয়ে যায়, আর যেটা এ ছিল, এ মানে কি ত্বরণ, এই সূত্রটা কি ছিল? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার প্লাস কত? 2as আসিল না? এটাই তো ছিল সূত্র। এটা এখন আমার এটা তো চলমান, যে এভাবে আসছে, এভাবে ধাক্কা মারছি, এটা ত্বরণ প্রাপ্ত হয়েছে এ। কিন্তু কোন একটা জিনিস আমি যদি ধরি, এটা যদি পড়ে জানিছে, এখানে তো কাজ করে কি? অভিকর্ষজ ত্বরণ। এখানে ত্বরণ কাজ করে না, কি কাজ করে? অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই যে এর জায়গা হয়ে যাবো জি, আর এস এর জায়গা হয়ে যাবো কত? এইচ। রিমেম্বার, এই ইউটা এখানে আমরা জিরো ধরবো। কি ধরবো? জিরো ধরবো। আমরা যেটা নিয়ে কাজ করবো এটার নাম হলো পড়ন্ত বস্তু নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করবো? পড়ন্ত বস্তু। এখন আয়, তাহলে আমাদের এই দুটো সূত্র, ঠিক আছে? তাহলে আমরা দেখি এই সূত্র দুটো আমরা মিলে এখন কাজ করব। সেটা কিরকম দেখ, ধর এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা একটা এইচ মিটার উচ্চতার একটা গিয়া, এইচ মিটার উচ্চতা, ঠিক আছে? এটাতে এই যে ধর আমরা একটা বস্তুকে, এটা হলো ভূমি, এই ভূমি থেকে আমি এইচ মিটার উচ্চতায় এই বিন্দুতে কোন একটা বস্তুকে নিয়ে রাখলাম। যে বস্তুটাকে আমরা রাখলাম তার ভর হইলো এম। তার ভর কত? এম। বস্তুটার ভর এম। এই বিন্দুতে রাখলাম, এই বিন্দুতে বস্তুটা এইচ থেকে কি স্থির অবস্থানে আছে। তো স্থির অবস্থানে থাকলে তার মোট শক্তি আমরা হিসাব করব। কি শক্তি হিসাব করব? মোট শক্তি। ধর এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তিকে কি বলে? এই বিন্দু মোট শক্তিকে বলে ই এ। তাহলে এই বিন্দু মোট শক্তি হলো, মোট শক্তি সবসময় ধ্রুব থাকবো। তাহলে এখানে আমরা দুইটা শক্তি নিয়ে আলোচনা করছি, একটা হলো বিভব শক্তি, একটা হলো কিয়া গতিশক্তি। তাহলে একটা হলো ইপি আর একটা হলো কিয়া ইকে। কথা কি বোঝা গেছে? তো তাইলে আমরা যে ইপি আর ইকে নিয়ে আলোচনা করতেছি, ইপি আর ইকে নিয়ে আমরা আলোচনা করতেছি না? তো ইপি আর ইকে নিয়ে যে আমরা আলোচনা করতেছি, এই যে ইপি মানে কত? এম জি কত? এইচ। আর ইকে মানে কত? হাফ অফ কত? এম ভি স্কয়ার। এটা না? হাফ এম ভি স্কয়ার। তো এখন এম এর মান কত? এম এর মান এম। জির মান কত? জির মান জি। এইচ এর মান কত? এটা এই বিন্দুতে আছে। এটা কোন বিন্দুতে আছে? এ বিন্দুতে। তাহলে এইচ এর মান এইচ। অপরদিকে হাফ অফ এম ভি স্কয়ার, হাফ অফ এম ভি স্কয়ারকে আমরা যদি এখন ভাঙাই, ভি স্কয়ার মানে কত? ভি স্কয়ার মানে হলো ইউ স্কয়ার প্লাস কত? 2gh। রিমেম্বার, বলছিলাম কি? বলছিলাম যে যেটা গত হয় এটা হলো গিয়া গতিশক্তি। এখন সে যে এই বিন্দুতে আছে, এটা এইচ উচ্চতা না? এখনো কি সে কি পড়ছে একটুর জন্য? একটুর জন্য কোন উচ্চতা গত হয়েছে? হয় নাই। তাইলে কোন উচ্চতা যেহেতু গত নাই, ইউর মান তো জিরো। কিলে? কারণ বস্তুটাকে আমি এখানে স্থির অবস্থানে রাখছি। স্থির অবস্থানে রাখলে আদিবেগ শূন্য। আমরা সবসময় স্থির অবস্থানে আদিবেগ শূন্য। তাইলে এবার 2gh, তাহলে 2gh এতে 2 গুণ 9 পয়েন্ট কত? 8। 2 গুণ 9 পয়েন্ট কত? 8। আর হলো কত? এইচ এর মান কত?
এইচ এর মান হলো যে 0, এইচ এর মান কত 0, কেন? কারণ এখনো কোন উচ্চতা সে কি করে নাই, কোন উচ্চতা সে কভার করে নাই, কোন উচ্চতা এখনো কভার করে নাই, মানে কোনো পড়া নাই, এখানে পড়ে রয়েছে সে। ঠিক আছে, এখন এইচ এখানে হাইট আছে, কিন্তু এইচ হলো বিভব শক্তির জন্য এইচ হলো যে উচ্চতাটা সে অতিক্রম করছে, কিন্তু এখানে কোন উচ্চতা এখনো কি করে নাই, অতিক্রম করে নাই। তাইলে এখান থেকে আমার যে এই জিরোর সাথে কোনো জিনিস যদি গুণ হয় তাহলে আনসার অটোমেটিক্যালি কত হয়ে যাব, 0। তাহলে এই হাফ অফ এম বি স্কয়ারের এই ভি স্কয়ারিয়ার লগে যদি যদি কি 0 মানটা বসে ভি স্কয়ারের এখানে, তাহলে হাফ অফ এম এটা পুরোটা কি হয়ে যাব, হাফ অফ এম ইনটু 0 মানে কত, 0 হয়ে যাব না? তাহলে আমি এই জায়গাতে আমি কি বলতে পারি যে এখানে আবার আমি বলতে পারি না যে হাফ অফ এম বি স্কয়ারের মানটা কত, 0। তাহলে আমার এখানে আবার আনসার কত আইব, শুধু কত এম জি এইচ না? তাহলে এটা কি এ বিন্দুতে মোট শক্তি না? এটা তো ধর আমি এবার একদম ভূমিতে কাজ করব, দিলাম বস্তুটা ছেড়ে দিছি, এটা ভূমিতে পড়ে গেছে, এটা হলো সি বিন্দু, এটা কি বিন্দু, সি বিন্দু। তো সি বিন্দুতে মোট শক্তিকে আমি দিলাম ধর হিসাব করবো ইসি, কি হিসাব করবো, ইসি। ইসিতে আমি কি পাবো, আবার আগের মতো ই কে এবং কি আর ইপি। ঠিক আছে, ই কে মানে আমরা সূত্র কি জানি, সূত্র জানি হাফ অফ কত এম ভি স্কয়ার, ইপি সমান কত জানি, এম জি কত এইচ, এটা না জানি। এখন একটু জিনিস খেয়াল করছে, এম জি এইচ এম জি, এখন দেখ এইচ মানে হলো সে ভূমিতে চলে আসছে, চলে আসছে না? বিভব শক্তি হলো যে উচ্চতা বাকি থাকে, যেটা সম্ভাবনা হয় সামনে থাকবো, কিন্তু এখানে তো সে ভূমিতে চলে আসছে, আর কোন উচ্চতা বাকি আছে, কোন উচ্চতা বাকি আছে না। তাহলে বিভব শক্তির জন্য উচ্চতাটা কত, 0 না? উচ্চতাটা কত, 0। তাহলে এম জি যদি 0 হয় তাহলে এটা 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 পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? আর এখানে কত হাফ অফ এম বি স্কয়ার হয়েছে না? এখন হাফ অফ এম বি স্কয়ারকে আমরা একটু বিশ্লেষণ করব। হাফ অফ এম বি স্কয়ারকে যদি বিশ্লেষণ করি, আমার এখানে হাফ অফ এম ভি স্কয়ার, তাহলে ইয়া হাফ এম এর মান কত, এম এর মান আপাতত এম, অঙ্ক করতেছি বলতে আমরা এখনো কোনো ফিগার দিই নাই। ভি স্কয়ারের মান কত বলছিলাম, আমরা বলছিলাম যে ভি স্কয়ার মানে হলো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস কত 2gh। ঠিক আছে, আমরা কাজ করতেছি সে কোথায়, কিন্তু সি বিন্দুতে চলে আসতেছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি, ঠিক না? তাইলে যথারীতি ইউর মান 0, আর 2gh যে সে তো এখন পুরোপুরি নিচে চলে আসছে, তাহলে এই উচ্চতা চলে আসছে না? তাহলে পুরো এই উচ্চতা কভার করছে না সে এখানে, পুরো কি করছে, এই উচ্চতা এটা কভার করছে। তাইলে গতিশক্তির জন্য পুরা কি যে উচ্চতা গত হয়েছে, এই উচ্চতাতে কত হয়েছে, তাইলে এখান থেকে কত দেখবো, 20 কেজি গুলো 2gh টা থাকবো না, থাকবো কিনা? তাইলে এবার এখানে যেহেতু 2gh থাকবো, তাইলে এখানে ধর যে হাফটা রইলো আর এমটা রইলো, 20 কেজি জায়গায় কত 2gh এটা থাকবো, ঠিক না? এই 2 কাটাকাটি করলে বাকি দেখবো কত, mgh না? mgh প্লাস 0 না হলো, mgh প্লাস 0 মানে কত, mgh, আর একক হিসেবে জুল দিতে পারো, কেলে শক্তির একক কিয়া জুল। ঠিক তদ্র বানটা ই এ বিন্দুতেও কি দিতে পারি, এখানে জুল লিখতে পারি। বোঝা গেছে? এই বিন্দুতে এই বিন্দু সি বিন্দু, তাহলে আমরা এই বিন্দুতে মোট শক্তি পাইছি mgh জুল, সি বিন্দুতে মোট শক্তি পাইছি কত, mgh জুল। কথা কি বোঝা গেছে? সি বিন্দু mgh জুল পাইছি না? এখন দেখ দুইটা তো আমরা এক্সট্রিমে পাইছি, অর্থাৎ এই বিন্দুতে পাইছি যেখানে স্থির অবস্থানে রাখা ছিল, সমস্ত শক্তি বাকি ছিল, তো mgh। সি বিন্দুতে পাইছি যেখানে কোনো শক্তি বাকি নেই, সব শক্তি হয়ে গেছে। অর্থাৎ তোর একটা প্লেটের খানা যদি তুই হিসাব করস, প্লেটের খানাতে যখন প্লেটের খানাটা পরিপূর্ণ থাকবো তখন এটা সমস্ত খানায় রয়ে গেল, তাহলে মনে করো সমস্ত শক্তি বিভব শক্তি। তুই যা খাবি গতিশক্তি, যা খাবি গতিশক্তি, যা বাকি থাকবো তার বিভব শক্তি। যখন খানা শেষ হবো তখন তোর সব শক্তি গতিশক্তি, ঠিক আছে? আর বাদ যখন রইব তখন পুরোটাই বিভব শক্তি। বোঝা গেছে? বুঝা গেছে তো? এখন আবার আয় ধর যে আমরা এখন ধরলাম মুক্তভাবে বস্তুটাকে কি পড়তে দিছিলাম, তাহলে পড়তে দেওয়ার কারণে এই দেখে চিতে পড়ছে না? ধর আমরা ঠাস করে বস্তুটার একটা কি করলাম, একটা মাঝখানে একটা বিন্দু নিলাম, ওই বিন্দুতে শক্তি চাইলাম, সেটার নাম কি বি বিন্দু। সেটা কোন বিন্দু? বি বিন্দু। তো বি বিন্দুতে যদি আমরা যদি শক্তিটা দেখতে যাই, বি বিন্দুতে যদি আমরা কি দেখতে যাই, শক্তি দেখতে যাই, তাইলে বি বিন্দুতে তুই দেখ ধরলাম যে সে ভূমি থেকে গিয়া এবার দেখা ধর মোসের এই বিন্দু থেকে এক্স উচ্চতা নিচে নামছে, আর তাহলে উচ্চতা তো আর পুরো এইচ বাকি নেই, তাহলে বাকি রয়েছে কত, এইচ মাইনাস এক্স উচ্চতা না বাকি রয়েছে? তাহলে এইচ মাইনাস এক্স উচ্চতা এতে ভবিষ্যতে পড়বো, আর এক্স উচ্চতাতে কি করছে, শেষ করিয়ে আইছে, ঠিক আছে? তাহলে এক্স উচ্চতা যেটা শেষ করছে এটা হলো গতিশক্তি, আর এইচ মাইনাস এক্স উচ্চতা যেটা সামনে হরবো এটা হলো কি শক্তি, বিভব শক্তির লাই উচ্চতা। শক্তি নেই হলো কি শক্তির লাই উচ্চতা। এখন আয় তাহলে এবার আমরা কাজ করি, আমাদের আবার বি বিন্দুতে শক্তি নিয়ে আমরা কাজ করবো। তাহলে বি বিন্দু শক্তি হলো কত, ই বি, ই বিন্দু বিন্দুতে শক্তি কত, ই কে প্লাস কত, ইপি।
কথা কি বোঝা গেছে? রিমেম্বার, এই দুইটাকে একসাথে বলে যান্ত্রিক শক্তি, এই দুইটাকে আবার একসাথে কি বলে? যান্ত্রিক শক্তি। গতিশক্তি আর বিভব শক্তির যোগফলকে কি বলে? যান্ত্রিক শক্তি বলে। এখন দেখ, ই কে মানি হাফ অফ এম ভি স্কোয়ার, আর ইফি মানে আমরা কত কইছিলাম? এম জি এইচ। কিন্তু এখন তো আমরা আর এম জি এইচ নাই, কিনলে কারণ আমরা তো এখন এইচ মাইনাস এক্স উচ্চতারে কি বাকি নো, বাকি তো, তাহলে এখানে এইচ না কই এইচ মাইনাস এক্স লিখবো, কে লিখবো? এইচ মাইনাস এক্স লিখবো। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে না? এখন দেখ, এই যে হাফ অফ এম বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম? হাফ অফ এম এর মান মানে দেখবো, ভি স্কোয়ারের মান আমরা কি শিখছিলাম মনে আছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন ইউর মান তো 0 সব সময়, ঠিক আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 2g মান জি দেখবো, এইচ এর মান হলো কিয়া যেটা সে গত করে আইছে, আমরা দেখতেছি সেখানে কত গত করে আসছে, সেখান থেকে এই বিন্দু থেকে এক্স উচ্চতা নিচে নামছে, তাহলে যে উচ্চতা নিচে নামছে মানে খরচ হয়েছে না, তাইলে এখানে এইচ এর জায়গায় কত হবো? এক্স হবো, 2gx। তাইলে আমরা বি স্কোয়ারে কত লিখবো? 2gx। এই 2 কাটাকাটি পাওয়া যাবে কত? mg কত? x। আর এই জায়গাতে দেখ mg h হলো গুণ হবো, তাহলে কত হবো? mg h মাইনাস কত প্লাস মাইনাসে mg x, mg কত? x। তাহলে এখন দেখ প্লাস mg h মাইনাস কত? mg কত? x। তাহলে আমরা এবার mg কে কাটাকাটি না, বাকি রইলো কত? mg h। তাহলে দেখ এটা হলো বি বিন্দুতে মোট শক্তি। তাহলে দেখ আমরা AMGH এটা আমরা এই বিন্দুতেও পাইছি, আবার আমরা এটা কোথায় পাইছি? সি বিন্দুতেও পাইছি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, ই বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তিতে কোনো কি আছে? পার্থক্য আছে? সবগুলো এমজিএইচ বাইরেছে না? বোঝা গেছে? এটাকে বলে শক্তির নিত্যতা সূত্র। এটা কি বলে? শক্তির নিত্যতা সূত্র। আর আমরা ছোট্ট একটা অঙ্ক করি, এটা আমরা কি করবো? আচ্ছা এটুকু বুঝছস না? বুঝছস? এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করবো। ছোট্ট একটা অঙ্ক কিরকম দেখ, এটাতে ধর আমরা এই উচ্চতাটা ধর কত? ধর 100, কত? 100 মিটার উচ্চতায় কত মিটার? 100 মিটার। ধরলাম যে এটা হলো এ, এটা নাম হলো যে বি, এটা নাম কত? সি। আমার বললো যে ধর যে এবির মান, ঠিক আছে, আমার বললো যে এবির মান হলো কত? হলো ধর ধর কত গেলো? ধর 3/2 এসি করলো, কে গেলো? 3/2 এসি, ঠিক আছে, সরি 3/2 এসি করলো, এই বলে লিখছি। ধর এটা ধর 4/5 এসি, কে কইলাম? কে কইছে? ধর 4/5 এসি, এটা গুলো ধর। তাইলে 4/5 এসির মান কত? কত? 100 না? এসির মান কত? 100। তাহলে 5 দিয়ে 100 কাটলে কত? 20 না? কত হলো? 20। তাহলে 4 গুণ 20 মানে কত? 80। কত মিটার? 80 মিটার। তাইলে আমরা ধর কইলো যে এবির মান হলো 80 মিটার। আমি তোর এটা কঠিন ভাবে কিলে করাইছি, এটা হলো এবির মান হলো 80 মিটার। তাইলে এই জায়গায় যদি 80 মিটার হয়, তাহলে ব্যাপারটা দেখতে একটু ইয়া দেখায়। ধর বিটার আমরা নিচে দিই, তাহলে এই জায়গাটার মান করলো তাহলে কত মিটার? 80 মিটার। তাহলে এই জায়গাটা কত মিটার? 20 মিটার না? 20 মিটার তো। তাহলে আমরা প্রথমে কোনটা যাবো? আমরা এই বিন্দুতে মোট শক্তি বের করবো, ই এ। তো তোরা একটা জিনিস আজকে থেকে মস্ত রাখবি, তোর তো দেখাইছি। প্রথমে উপরের বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে কোনো গতিশক্তি নাই, কিনলে পুরো শক্তিটা রয়ে গেছে না? তাহলে ইয়া না আমরা কি জানি? এই মানে কথা আমি জিনিস না, ইকের মানেতে ডিরেক্ট 0 বইয়ে দিবি অঙ্কের বিষয়, কিনলে তোরা কিছুক্ষণ আগে প্রমাণ দেখছস। কথা কি বুঝছস? হিন্ডে এটা লিখে দেওয়া লাগতো না। এই অবস্থানে এই উচ্চতায় কি এটা পুরো উচ্চতাটা রয়ে গেছে না? তাইলে এখানে কোনো শক্তি কি হয় নাই? ক্ষয় হয় নাই, এখনো গত হয় নাই। তাহলে এই যে তোর ইকের মান কত? 0, ডিরেক্ট বসাবি 0। তাইলে mgh এর মান বলবি। এখন m কি? m হলো এই বিন্দুতে যে বস্তু রাখছি সেটার বর, সেটার বর তো আমি লিখি নাই। তাহলে এর বর কত দিলাম? 2 কেজি। কত দিলাম? 2 কেজি। তাইলে m এর মান হলো 2 গুণ 9 কত? 8 গুণ কত? h এর মান কত? 100। কথা কি বুঝছস? তাইলে এটা হলো কত? 2 গুণ 9 মানে তো 19.6। 19.6 যদি 100 গুণ করে তাহলে কত হবে? 1960 জুল। 1900 কত? 60 জুল। এবার ধর আমরা বি বিন্দুতে যাম। কোন বিন্দুতে? বি বিন্দুতে। বি বিন্দু কোনটা দেখ? আচ্ছা বি বিন্দুর আগে সি বিন্দুটা করি গেলে তাহলে সহজ হবে। ইয়ানে কত? সি বিন্দুতে আন্ডা কত? লাস্টের বিন্দু ইপি প্লাস কত? ইকে। তুই দেখছস সি বিন্দু হলো ভূমিতে কোনো কি নাই, আর শক্তি বাকি নাই, তাহলে সব শক্তি শেষ, গত হয়ে গেছে না? তাইলে গত হয়ে গেছে মানে কি? সব গতি শক্তি, বিভব শক্তি নাই। তাইলে ইপিতে নিচের বিন্দুতে সবসময় আগে কি বইয়ে দিবি? 0 বইয়ে দিবি। আর হাফ অফ কত? এমবি স্কয়ার নিয়ে এমবি স্কয়ার দিবি, দিলে ইয়ানে কি হবে? 0 প্লাস
হাফ অফ এম এর মান কত 2, ভি স্কয়ার মান কত ইউ স্কয়ার প্লাস 2gh ন, ইউর মান তো সবসময় 0, তাহলে একবার বইবি 2g কত h, তাহলে 2 2 কাটাকাটি ন, খালি gh ন রইছে, তাইলে g এর মান কত 9 পয়েন্ট কত 8 আর না এই যে হাফ অফ এম ইয়ে তো 2 কেজি, তো ভরের গান 2 কেজি ইয়ে কাটছি, তো 2 কাটাকাটি আর 2g স্ক্যান করো, তারপর সরি ইয়ানা আগে 2 এটা লিখবো, 2 গুণ কত 9.8 গুণ কত 100, 100 দিল ঠিক আছে 100 হলে এত 100 মিটার অতিক্রম করে এসে না তো নিচে, এটা কত মোট 100 মোট 100 না, এত এন্ড চলে এসে না সি বিন্দুতে। এখন তাইলে এই জায়গাতে আর 19.6 গুণ 100 মানে কত 1960 জুল, তাহলে সি বিন্দু শেষ। এবার আমরা কি করবো বি বিন্দুর কাম করবো, কি কাম করবো বি বিন্দুর কাম হলো কত ই বি মানে কত ইপি প্লাস কত ই কে, তাহলে ইপি মানে কত এম জি কত এইচ, ইয়ানে কিন্তু দোনোকা কাম করার কিনলে ইয়ানে 80 মিটার যেটা অতিক্রম হচ্ছে এটাও আছে, আবার 20 মিটার যেটা অতিক্রম করবো সামনে এটাও আছে, আর কি সমান কত হাফ অফ কত এম বি স্কয়ার। এখন এম এর মান কত, এম এর মান হইলো 2, জির মানে কত 9.8। এখন এইচ বলতে ইয়ানে কত বুঝার, এইচ বলতে জিএন সামনের বাকি আছে কত 20 মিটার ন, ইয়াতে তাহলে এম জি এইচ কয়, ইয়াতে কয় কিয়া ইয়ারে কয় এইচ মাইনাস এক্স, ইয়ারে কি কয় এইচ মাইনাস এক্স, তাহলে এইচ হলো কত মূলত 100, 100 তুন কম তো মিটার গেছে কই 80 মিটার গেছে কই, তাহলে কত রইলো এক কতরে 20 মিটার, তাহলে এখানে লিখবো কত 20 মিটার যোগ হাফ এম বি স্কয়ার ন, হাফ দিমু এম এর মান কত 2, ভি স্কয়ার মান কত ই স্কয়ার প্লাস 2gh ন, ইউ তো বাদ ইউ তো 0 স্থির অবস্থান পড়ছে না, 2gh এর ক্ষেত্রে আমরা কি লিখবো 2gh এর ক্ষেত্রে 2 জির মান কত 9 পয়েন্ট কত 8, আর গুণ কত h গুণ কত h বলতে কোন h যেটা পার হয়ে আইছে কত x মিটার দূরত্ব পার হয়ে আইছে 80 মিটার দূরত্ব পার হয়ে আইছে, ঠিক না, একবার বই দিম ইয়ানে কত 80, তাইলে ইয়ানে 2 2 কাটাকাটি। এবার তুই যদি ইয়ানে যদি দেখোস দেখ 2 × 9.8 এন্ডো আছে, আবার 2 × 9.8 কোনটা এন্ডো আছে, তাহলে 2 গুণ 9.8 কমন নেবো, কমন হলে ইয়ানে বাকি দেখবো 20 আর যোগ ইয়ানে বাকি দেখবো কত 80, তাহলে আলটিমেটলি 2.98 সরি 2 × 9.8 গুণ 20 যোগ 80 মানে কত 100 না, তাহলে দেখ 2 গুণ 19.6 গুণ 100 মানে কত 1960 জুল। দেখ প্রত্যেকটা বিন্দুতে তো 80 এর এন্ড এই যে 2 × 9.8 ইনটু কমন নিছি না, কমন নিলে ইয়ানে 20 বাকি দেখবি ইয়ানে 80 বাকি দেখবো না, তাহলে 20 আর 80 যোগ না মাঝখানে প্লাস আছে, বুঝা গেছে। এটাই হলো যে আমাদের শক্তি নিত্যতা সূত্রের